সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। দায়িত্ব গ্রহণের 2 মাস পূর্ণ করেছে বর্তমান সরকার। এই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণের 7টি পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন এসব পদক্ষেপকে অবিস্মরণীয় অর্জন হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংসদে মন্ত্রীদের কথায় দেশে কোনো সমস্যা নেই মনে হলেও বাস্তবে সমস্যার পাহাড় জমে আছে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় 60 দিন 60 পদক্ষেপ। আর এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আজিজুল বারী হেলাল, সংসদ সদস্য বিএনপি, এবং সালাউদ্দিন আইয়ুবী, সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানোর নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করছে আগের 2 সরকার। সন্তান হারানো মা বাবার কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। সুস্বাস্থ্যের দেশ গড়ার প্রত্যয়। 60 দিনের সরকারের 60 পদক্ষেপ। জনআস্থা অর্জনই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় প্রাপ্তি। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঘোষণা। বিকল্প শ্রমবাজার ও বিদেশি বিনিয়োগ টানার জোর। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল। প্রত্যাখ্যান করলে আন্দোলনের হুঁশিয়ারি 11 দলের। জ্বালানি সংকট নিয়ে লুকোচুরি না করার আহ্বান জামাত আমিরের। সৌদিতে বাংলাদেশি হজ যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা। প্রথম দিনে যাচ্ছে 14 ফ্লাইট। প্রায় সব যাত্রীর ভিসা সম্পন্ন। ফ্লাইট নিয়ে শঙ্কা নেই। চট্টগ্রাম থেকে যাত্রা শুরু কাল। এবং কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত। 6 জেলায় প্রাণ গেল 12 জনের, আহত 5। হাওড়ে ধান কাটতে গিয়ে বেশিরভাগের মৃত্যু। পরিবারের শোকের মাতম। দর্শক, 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তারপরে 17ই ফেব্রুয়ারি বর্তমান সরকার তারা শপথ নিয়েছে সরকার হিসাবে, এবং সরকার গঠন করেছে বিএনপির যারা মিত্র রয়েছে তাদের সঙ্গে নিয়ে। এবং সরকার গঠনের পর গতকালকে 17ই এপ্রিল 2 মাস অর্থাৎ 60 দিন পূর্ণ হয়েছে বর্তমান সরকারের। সেই সব বিষয় নিয়ে আজকে আমরা দেখেছি যে সরকারের যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং 60 দিনের বেশ 60টি পদক্ষেপ তুলে ধরেছে সরকারের। সেসব বিষয় নিয়ে আলোচনা করবো। এর সঙ্গে আরও নানা প্রাসঙ্গিক বিষয় থাকছে। আর এইসব বিষয় নিয়ে আজকে আমাদের সম্পাদকীয় 60 দিনে 60টি পদক্ষেপ কেমন যাচ্ছে, কেমন গেল এবং সামনে কেমন যাবে। প্রথমে প্রশ্ন করতে চাই আজিজুল বারী হেলাল ভাই, সংসদ সদস্য বিএনপির। প্রথমে আপনার কাছে প্রশ্ন, যেহেতু আপনার দলেরই এবং সরকার এবং আপনি নিজেও সংসদ সদস্য, সেই ক্ষেত্রে আপনি তো আমাকে বলবেন যে আপনাদের এই 60 দিনে যে 60টি পদক্ষেপ আপনারা নিয়েছেন, যেটা আমরা জেনেছি, আমরা দেখলাম, এটা কীভাবে মূল্যায়ন করবেন আপনারা? জি, ধন্যবাদ। প্রথমে আমি সময় টিভির গতকালকেও 15তম তার প্রতিষ্ঠাবার্ষিকী গেল। জি, ধন্যবাদ আপনাকে। এবং এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু শুক্রবার আমরা যারা সংসদ সদস্য, ইভেন সালাউদ্দিন আইয়ুবী, আমাদের এলাকায় থাকতে হয়, আসতে পারেনি। এর জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সময় টিভির পরিবারকে তাদের 15তম প্রতিষ্ঠাবার্ষিকীর ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। এখন আপনি বলছেন যে আপনি যে কোশ্চেনটা করছেন কিভাবে গেল, তার থেকে বড় কোশ্চেন হলো যে আমাদের সরকার থেকে বলা আমরা যে 60টি পদক্ষেপের কথা বলেছি, সেই 60টি পদক্ষেপ কিন্তু দৃশ্যমান। আমি যদি এখন 7টি পদক্ষেপ এক এক করে বলতে চাই তাহলে এটা টাইম কভার করবে না। কিন্তু পরবর্তীতে যে বক্তব্যটা আসছে যে সমস্যার পাহাড় জমে আসে, বিরোধী দল থেকে জামাত ইসলামের আমির বলেছেন, তাই না? আমি এই বক্তব্যটার উপরে বক্তব্য দিতে চাই যে দেখেন, আপনি এটা দিবেন, এটা হেলাল ভাই, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন সেই বিষয়টা। আমি কিন্তু আপনার কাছে সেই প্রশ্নটা দেখেন না, আপনি আমাদের প্রথম বক্তব্য হলো যে জুলাই সনদকে আমরা ধরছি যে আমাদের অভ্যুত্থানের চেতনা। সেই জুলাই সনদ বাস্তবায়নে ব্যাপারে, ইমপ্লিমেন্টের ব্যাপারে বিএনপি সবচেয়ে বেশি অঙ্গীকারাবদ্ধ, যেটা আমি বহু বক্তৃতায় আমরা বলছি যে আমাদের আগে কেউ স্বাক্ষর করেননি এবং জুলাই সনদে যা যা আছে আমরা সবই তা পালন করছি। জি, অধ্যাদেশগুলো যে জারি হয়েছে সেগুলো আপনি দেখেন যে সবগুলোই 16টি বাদে সবগুলোই অধ্যাদেশ 30 দিনের মধ্যে আপনার তোলা হয়েছে।
এবং সেগুলো আপনার আইনে পরিণত করা হয়েছে। 16টি অধ্যাদেশের ব্যাপারে আমরা বলছি এটা যাচাই বাছাই করে, সেটা বিরোধী দল আমাদের সাথে ঐক্যমত হয়েছে, যাচাই বিল আকারে বাছাই করে সেগুলো আবার আনবেন বিল আপনারা। আকারে তুলব, তাই না? এইবার দেখেন আপনি যে এইটার দ্বারা আমাদের ইউনিটি, পলিটিক্যাল একটা ইউনিটি আমরা তৈরি করলাম, সংসদও সেটা আপনি দেখছেন। এখন বলছেন যে জনগণের যে ক্ষমতায়নের জন্য বিশেষ করে আমরা উমেন এম্পাওয়ারমেন্ট, এই উমেন এম্পাওয়ারমেন্টকে বিভিন্নভাবে আপনার ত্বরান্বিত করবার জন্য আমাদের যে ফ্যামিলি কার্ড, তারপরে কৃষকদেরকে আপনার সচ্ছল করবার জন্য কৃষক কার্ড, তারপরে ধর্মকে আমাদের জাতীয় জীবনে নৈতিকতাকে ডেভেলপমেন্ট করার জন্য ধর্মকে প্রাধান্য দিয়ে যে ধর্মীয় প্রতিষ্ঠানের যারা আপনার ইমাম, পুরোহিত, ফাদার আছে তাদেরকে আমরা রাষ্ট্রীয় ভাতা দিচ্ছি। খেলাধুলাকে প্রমোট করবার জন্য আমরা খেলোয়াড়দের, প্রাক্তন খেলোয়াড়দের এবং ভাতা দিচ্ছি। শিক্ষাকে আপনি দেখেন যে যারা বিদেশে শিক্ষা নিতে যাচ্ছে তাদেরকে আমরা 10 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন আমরা একটা ব্যাংক গ্যারান্টি দিচ্ছি এবং থার্ড ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করছি এবং কারিগরি শিক্ষা এবং বিশেষ করে ভোকেশনাল ট্রেনিং, বৃত্তিমূলক শিক্ষা, এগুলোকে আপনার এনকারেজমেন্ট করা হচ্ছে শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য। দেখেন মালয়েশিয়ায় আমাদের যে শ্রমিকরা যেত, এটা কিন্তু বন্ধ ছিল গত 5-6 বছরের মতো। এটাকে পুনরায় চালু করার জন্য আমরা কাজ করছি এবং চালু হচ্ছে। প্রবাসী কার্ড, এটা একটা গুরুত্বপূর্ণ আপনি যখন বিষয়। মালয়েশিয়ার কথা বলছিলেন তখন কিন্তু আজকে আমরা জানতে পেরেছিলাম যে 6টি দেশে, ইউরোপের 6টি দেশেও কিন্তু শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা চলছে, সেটা কিন্তু জানতে পারলাম আমরা। মানে আমাদের ম্যান পাওয়ারকে, এই যে আমাদের যে পপুলেটেড কান্ট্রি, এত ডেন্সিটির পপুলেশন, এইটাকে আপনার শক্তিতে রূপান্তরিত করবার জন্য আমরা তাদেরকে দক্ষ ম্যান পাওয়ার তৈরি করছি। এবং শুধু মালয়েশিয়া কেন, নতুন নতুন শ্রমবাজার খুঁজছেন এবং আপনারা। ইউরোপ, আমেরিকার বিভিন্ন জায়গা আমাদের এই জনগণকে আমরা যদি স্কিল ডেভেলপ করতে পারি, এর সাথে যদি আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেটা আছে, বিদেশে ভালো চাকরি করার জন্য ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট, সেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কাটাবার জন্য আমরা কিন্তু 4টি ভাষা বা 5টি ভাষাকে আমরা ইন্ট্রোডিউস করছি আমাদের শিক্ষার সাথে। এগুলো সরকারের আপনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, এগুলো আমরা দেখেছিলাম। এখন আপনি বলতে পারছেন যে বিরোধী দল যেটা বলছে সমস্যার পাহাড়, আমি দেখলাম যে সমস্যা, এটা আপনাকে স্বীকার করতে হবে যে ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের এই যে ওয়ারের ফলে সারা বিশ্ব বাজারে জ্বালানি তেল আজকে টালমাটাল অবস্থা, তাই না? ভেনেজুয়েলার মতো রাষ্ট্র যারা নিজেরা জ্বালানি তেল উৎপাদন করে, তারা পর্যন্ত আপনার সেখানে সব কিছু রেশনিং করেছে। তারপরে আপনার জ্বালানি তেলের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে, তাতে মানুষ কম গাড়ি বের করে। ফিলিপাইনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কিন্তু আমাদের দেশ বাংলাদেশ দেখেন, ইরান যুদ্ধের পরে আমরা তেলের দামটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। সরকার ভর্তুকি দিয়ে হলেও জনগণকে এই তেলের দাম আগের দামে কিনতে পারে। অর্থাৎ আগে হতো কি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাঁধলো সন্ধ্যায়, রাত 12টার মধ্যে ঢাকা শহরে সব জিনিসের দাম বেড়ে গেল, বিশেষ করে তেল সহ অন্যান্য। বলা হলো যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব। কিন্তু দেখেন ইরান যুদ্ধ হয়েছে কিন্তু আমরা তেলের দাম বাড়াইনি। এখন আপনি বলতে পারছেন, এই অনেকে আপনারা বলছেন, আমিও স্বীকার করছি যে আমাদের তেল মজুত কম, এইটা নিয়ে আমরা বলছি মজুত আছে, বিরোধী দল বলছে মজুত কম, যেহেতু আপনার বিভিন্ন পাম্পে গাড়ির লাইন টাইন রয়েছে। এই সমস্যার আমি স্বীকার করছি। এখন সেটা আমি উত্তর দিচ্ছি আমরা কি করেছি। কিন্তু এই একটা সমস্যা ছাড়া, তাহলে সমস্যার পাহাড়টা হলো কিভাবে? সমস্যা আমি নিজেই আইডেন্টিফাই করলাম যে এটা আপনার কাছে সমস্যা মনে হচ্ছে, কিন্তু এটা তো আমরা উত্তরাধিকার সূত্রে বলবো না যে এই যুদ্ধের পেছনে তো আমাদের কোনো হাত নেই। যুদ্ধের ফলে সমস্ত দেশই কিন্তু তারা নিজেদের টালমাটাল অবস্থা। এখন আপনারা দেখেছেন যে আমাদের দেশে আমরা যে সিন্ডিকেটটা ভাঙলাম, তেলের দাম বাড়াইতে দিলাম না, এবং আপনার পাম্প থেকে যে তেল আপনার মজুত করা হচ্ছে গোপন উপায়ে, যে কখন তেলের দাম বাড়বে তখন সেই মালিকরা তেলটা ছাড়বে বাজারে। দেখেন আমরা প্রায় 8,000 লিটার মনে হয়, তাই না? 8,000 থেকে 10,000 লিটার তেল আমরা কিন্তু উদ্ধার করেছি এই বিশেষ করে আরো বেশি
আমার লাখ ছাড়িয়ে গেছে এরকম। 5 লক্ষ। 5 লক্ষ লক্ষ লিটার 5 লক্ষ লিটার তেল আমরা উদ্ধার করেছি। এখন এই উদ্ধার অভিযান এবং এই যে এটা আমাদের একটা আপনি দুর্বলতা বলতে পারেন, কিন্তু তেল তো আমরা সেই আগের মতোই আমদানি করছি। আগে ইরান যুদ্ধের আগেও যত তেল আমদানি করতাম এখনও সেই আমদানি করছি, কিন্তু তারপরও দেখেন তেলের লাইন। এইটার কারণ আমি কোনো খুঁজে পাচ্ছি না। তেল তো আমরা যদি এটা আমদানি নিয়ে না কিন্তু করতাম, বিরোধী দলের নেতা শফিকুর রহমান সাহেব তাহলে এই তিনি একটা কিন্তু বলেছেন যে এই তেলের লাইন কেন দীর্ঘ হচ্ছে, এবং একই সঙ্গে তেল যে মজুদ আছে আপনারা বলছেন, এবং যে 2 মাস পর্যন্ত তেল আছে, আগামীতে না, আরো না, তেল আপনার আসবে। একটা আমি দেশে একটু এক বলি মাসের হেলাল ভাই, বেশি তেল সেখানে থাকে। কিন্তু কোনো বলা হচ্ছিল যে উনি একটা দাবি তুলেছেন যে আসলে স্বচ্ছ প্রক্রিয়া আসলে কতটুকু মজুদ আছে, কি আছে সত্যটা বলার না, জন্য এটা আমাদের বিরোধী দলের নেতা কিন্তু দাবি জানিয়েছেন। আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী তিনি সংসদে 320 দাঁড়িয়ে একবার স্টেটমেন্ট দিয়েছেন এ বিষয়ে, যে তেলের মজুদের ব্যাপারে, এবং আগামীকাল থেকে আবার সংসদ শুরু হবে, তখন নিশ্চয়ই আমাদের যে কি পরিমাণ মজুদ আছে, পাইপলাইনে কি পরিমাণ আছে। কিন্তু আমার বক্তব্য হলো যে আমরা তো আপনি আমাদের ইরান যুদ্ধের আগে যে পরিমাণ তেল প্রয়োজন হতো, এখন তো সেই একই পরিমাণ তেল প্রয়োজন হচ্ছে, সেই জি। পরিমাণ তেল আমদানি করা হচ্ছে, তাই না? চাহিদা বেড়ে গেল কেন? ইস্টার্ন রিফাইনারি থেকে 3টা ডিপোতে যাচ্ছে, সেখান থেকে পাম্পে আছে। এই যে সাপ্লাই চেনে এইখানে কোনো সমস্যা আছে কিনা এইটা আপনি দেখতে পারেন, এইখানে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা একটাই দেখা যাচ্ছে যে পাম্পে আসলে তেলটা আর কি মার্কেটে ছাড়া হচ্ছে না ঠিক মতো করে। আর আমাদের মধ্যে কেউ, আমরা তো হুজুকে আছি যে আপনার যিনি আগে 10 লিটার তেল নিতেন, এখন তিনি ইরান যুদ্ধ সামনে একটু হুজুগ তুলছে, তিনি পুরো গাড়িটা ভরে নিচ্ছেন। এরকম কিছু হচ্ছে। আবার অনেকে আপনার মোটরসাইকেলে করে তেল নিয়ে বাইরে খোলা বাজারেও বিক্রি করছেন। এই যে অভিযানগুলো, এই অভিযানগুলো যদি আরও স্ট্রঙ্গার হতো, তাইলে হয়তো বা আমি মনে করি যে এই সমস্যাটা সমাধান হতো। তো এই একটা সমস্যা যদি আমরা ধরেই নিই, তাহলে সমস্যার পাহাড় হলো কীভাবে, তাই বল? আর সমস্যার পাহাড় হলো কী করে? খাদ্যদ্রব্য, নিত্যপণ্য এইগুলোর দাম যে হু করে তো বাড়েনি এখনও। আমরা তো সেই সিন্ডিকেটটাকে ভেঙেছি। এবং আমাদের আন্তরিকতা দেখেন, সরকারের মন্ত্রীরা, প্রতিমন্ত্রীরা, উপদেষ্টারা 24/7 দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স আপনার 17 এপ্রিল অফ 17 ফেব্রুয়ারি অফ আপনার 2026। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যে মানুষ যাতে শান্তিতে থাকে। আপনি বিচার বই আপনার ওই যে আগের মতো যে এইরকম পুলিশ বাদী হয়ে মামলা করছে, রাজনৈতিক মামলা করছে, রাজনীতিবিদদের হয়রানি করছে, তারপরে আর একজনের দোষ দিচ্ছে, আমরা কিন্তু এই 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 যে ব্লেম গেমে নেই। আমরা আমাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য এই যে রিনিউয়েবল এনার্জির কথা বলেছি, বিশেষ করে এনার্জি সেক্টরে যদি এই যুদ্ধ বেশি দিন চালু থাকে বা অব্যাহত থাকে, তাহলে থেকে এই যে তেলের সংকট, এটা কিন্তু জনগণ, আমরা সবাই বুঝি যে এই সংকট সরকারের এখানে যেটুকু করার আছে, এখানে জনগণকেও সাপোর্ট দিতে হবে সরকারকে। যে কি সাপোর্ট? যে তেলের তো আসলে একটা সংকট হচ্ছে। আপনি দেখেন আমরা কত ভর্তুকি দিচ্ছি, তাই না? রাষ্ট্রই তো ভর্তুকি, আমি বিএনপিতে ভর্তুকি দিচ্ছি তো রাষ্ট্র। সুতরাং এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ইরান, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আপনি হয়তো যে বিষয়টা বলতে যাচ্ছেন যে সংকট একটি আছে, বাকিগুলো সংকট নেই, আর কোনো সমস্যার পাহাড় নেই। তবে আপনাকে একটা ইনফরমেশন জানিয়ে রাখি যে জ্বালানির তেলে যখন সংকট পড়ছে বাংলাদেশে, যখন আপনারা অস্থির অবস্থায় আছেন, দেশটা পুরোটাই অস্থির মধ্যে, তখন কিন্তু ডিমের দামও কিন্তু অলরেডি 20 টাকা করে বেড়েছে ডজন প্রতি। সেটা জানিয়ে রাখলাম। আমি যাচ্ছি সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে আমার একই প্রশ্ন থাকছে যে সরকারের 60 দিনের 60 পদক্ষেপ, এটার মূল্যায়ন আসলে আপনার বিরোধী দল হিসেবে আপনারা কীভাবে করবেন? আপনারা কি মনে করেন যে সরকারের কোনো সফলতা আছে বা সফলতার বাইরে কোনো ব্যর্থতা দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজিজ বাড়ি হেলাল ভাইকে, সম্মানিত দর্শকবৃন্দকে, একই সাথে আপনাদের 15তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নিঃসন্দেহে একটা সরকার যখন কাজ শুরু করে, চেষ্টা করে জনগণের মন জয় করার জন্যে, সেই উপলক্ষে সরকার তার এজেন্ডাগুলোকে সামনে রেখে, বিশেষ করে বর্তমান সরকার মানে দেশের অবস্থা যাই হোক, তিনি কার্ডের প্রতি ব্যাপক জোর দিয়েছেন, এটা বলাই যায় আর কি। নানা রকম কার্ড, যেখানে সমস্যার সাথে সাথে কার্ড হাজির হয়ে যাচ্ছে আর কি। এটা একটা, আমি বলবো কার্ডের হিরিক চলতেছে আর কি। কী কার্ড লাগবে আপনার? তামিম ইকবাল সে বোর্ডের চেয়ারম্যান হয়েই বলছে যে ক্যাপ্টেন্স কার্ড জারি করে দিয়েছে সে। মানে এই কার্ডের হিরিক, আমি বলবো এটা তাদের একটা কার্ড সফলতা, এটা একটা বলতে পারেন। এই আপনাদের ভাষায় আর কি। হ্যাঁ, না কার্ড তো দিয়েছে সব জায়গায়।
এটা গত খারাপ ইয়েতে নাকি? আপনি কি গত সংসদে মানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব ছিল বুধবারে, অন্য একটা প্রশ্ন ছিল, ওই প্রশ্ন উত্তর দেওয়ার পরে উনি আবার ওই কার্ডের ইস্যু দীর্ঘক্ষণ দেখলাম যে কার্ডকে টেনে নিয়ে এসে এটা বলা হয়েছে। মোটামুটি সব সলিউশনের একমাত্র উপাদায় হলো একটা মানে কার্ড হিসেবে করা হচ্ছে। তো জনগণকে এই কার্ড খেলায় নামিয়ে দিয়ে যদি বলা হয় যে মোটামুটি সফল, তাহলে বলতে পারেন আপনি এই জায়গায় সফল। আমি একটু বলি যে এই যে 60 দিনে আমরা আসলে কি পাইলাম দেশে মূলত গত যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান ছিল হলো বৈষম্যের বিরুদ্ধে, এই অভ্যুত্থান ছিল হলো সকল দলীয়করণের বিরুদ্ধে, এই অভ্যুত্থান ছিল হলো সব জায়গায় আমার কর্তৃত্ব নিতে হবে, এই যে প্রবণতা, সেই প্রবণতার বিরুদ্ধে। সেই জায়গায় আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি ক্রিকেট বোর্ড বলা যায় চর দখলের মতো পরিবার লোকজন দিয়ে, একটা দলের লোকজন দিয়ে দখল করে করা হয়েছে। দখল করা হয়েছে জেলা পরিষদে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য সব জায়গায় দলীয় প্রশাসক নিয়োগ করা হয়েছে। এই 60 দিনে দখল করা হয়েছে সকল সিটি কর্পোরেশনের দলীয় লোক দিয়ে প্রশাসক নিয়োগ করে দখল করা হয়েছে। এই 60 দিনে আমরা পেয়েছি হলো ঈদযাত্রায় 374 জনের মর্মান্তিক এবং ব্যতিক্রমী ভয়াবহ দুর্ঘটনা, ট্রেন চাপা দিয়ে লোক মারা হয়েছে, বাস উল্টে যাওয়া হয়েছে, এটা আমরা পেয়েছি। এই 60 দিন আমরা এটা কি সরকারের দোষ? মানে 60 দিন আমরা দুর্ঘটনা সেটা কি সরকারের দোষ হতে পারে? 60 দিন আমরা পেয়েছি হলো তেল সংকট। এটা একটু বলে দেন না আমাকে। তেল সংকটের আমি একটা প্রশ্ন করেছি যে আমি একটু বলবো আমি আপনার প্রশ্নকে আসবো, মিস করবো না ইনশাআল্লাহ। তেল সংকটের জায়গায় আমরা সংকট কেন বলছি? তেল আসলে কোথায় যাচ্ছে সরকার এটা খুঁজে পাচ্ছে না। এটাকে আপনি সফলতা বলবেন? তেল আসছে, তেল লাইনে আছে, পাইপ লাইনে আছে, গোডাউনে আছে, পাম্পে আছে, সব জায়গায় তেল আছে, কিন্তু তেল কোথায় যাচ্ছে কেউ মানে টের পাইতেছে না। এই টের তো সরকারের পাওয়া উচিত। আমি আর একটু সময় পেলে পরে বিস্তারিত বলবো। আমার নির্বাচনী আসনে আমি কিছু চিত্র তুলে ধরবো। আমরা এই 60 দিনে পাচ্ছি কি 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং গ্রামে, 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং। আমার কথা না, পত্রিকা এসেছে, আর আমি গ্রাম থেকে মাত্র এসেছি, সেটার ভুক্তভোগী আমি। গতকালকে রাতেও প্রায় অধিকাংশ সময় ঘুমাইতে পারিনি। এই 60 দিন আমরা কি পেয়েছি? 51,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে, 51,000 কোটি টাকা। এর আগেই ব্যাংকগুলোকে একবারে ব্যাংকরাপ্ট করে দেওয়া হয়েছে, দেউলিয়া করে দেওয়া হয়েছে। সেই ব্যাংক থেকে আবার এই মাত্র মানে বলা যায় 60 দিনে 60,000 কোটি টাকার কাছাকাছি ব্যাংক থেকে শুধু লোন নেওয়া হয়েছে। লোন নিয়ে ওই কার্ড তৈরি করে ওই কার্ড করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই 60 দিন আমরা কি পেয়েছি? জনগণের সাথে প্রতারণা পেয়েছি। শুরুর দিনেই সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে জুলাই সংস্কারের মধ্যে এক ধরনের খুব মানে কুলুপ এঁটে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। এই 60 দিন আমরা কি পেয়েছি? গণভোট অধ্যাদেশ বাতিল পেয়েছি। 60 দিন আমরা কি পেয়েছি? গণভোট আদেশকে অবৈধ ঘোষণা করা হয়েছে, যেটার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাই এক বাক্যে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য বলা হয়েছে। এইটাকে এই 60 দিন আমরা অবৈধ পেয়েছি। এই 60 দিন আমরা কি পেয়েছি? এটা তাপস বৈশ্য বলেছেন যে এই সরকারের কাছে আশা করেছিলাম যে আমরা বৈষম্য পাবো না, কিন্তু আমরা দেখছি সাধারণ ক্রিকেটের যেই ব্যক্তি আমরা যারা কাজ করেছি আর ক্যাপ্টেন, তাদের মধ্যে জমিদার আর প্রজার একটা বৈষম্য তৈরি করা হচ্ছে। এই বৈষম্য ক্রিকেটে ছিল না। এই বৈষম্য শুধু সেখানেই নয়, জাতীয় বিশ্ববিদ্যালয় গত 17 বছর আমি বলছি, এটাও তাপস বৈশ্যর বক্তব্য, আমি কিন্তু কোট করেছি। গত জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদবঞ্চিত 988 জন কর্মকর্তা ছিল, যারা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিল। গত 15 সালে তাদেরকে সবাইকে চাকরিচ্যুত করা হয়, তাদেরকে চাকরিতে নেওয়া হয়। গত পরশুদিন এর 2 দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি দেওয়া হয়। ওপেন মাইক দিয়ে ঘোষণা দেওয়া হয় শুধুমাত্র যারা বিএমপি করেন তারা এই পদোন্নতির জন্য মনোনীত হয়েছেন, এবং গতকালকে আনুষ্ঠানিকভাবে সার্কুলার দিয়ে বাকি 400 জনের কাছাকাছি সবাইকে বাদ দিয়ে বিএমপি যারা করে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। এই বৈষম্য আমরা বিএনপি করার জন্য তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। হ্যাঁ, বিএমপি করার জন্য তাদেরকে বাদ দেওয়া হয়েছিল, ঘোষণা দিয়ে বাদ করা হয়েছিল। বিএমপি এখন বিএমপি আবার ভাগ করছে, এখানে বলছে কিছু আছে বিএমপি অ্যাক্টিভলি করে, কিছু করে না। তারা কেউ জামাত করে, কেউ অন্য দল করে, কেউ কোনো দল করে না, তাদেরকে পদোন্নতি থেকে বাদ দেওয়া হয়েছে। গত 15 বছরের থেকে বেতন থেকে তাদেরকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। এই 60 দিন আমরা কি পেয়েছি? বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নরকে লাঞ্ছিত করে সেখান থেকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে, এটা আমরা পেয়েছি। ইতিহাসে বিরল এরকম ঘটনা। আমরা এই কয়েকদিনে কি পেয়েছি? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। আপনি ডিমের কথা বলেছেন, শুধু গতকালকেই 5 টাকা বেড়েছে প্রতি হালিতে। আপনি 45 টাকা বিক্রি হইতো, আজকে আপনি 50 টাকায় পাবেন।
বিক্রি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবজির দাম 80 থেকে 100 টাকা নিচে একটাও নয়। চিনির দাম বেড়েছে, মুরগির দাম বেড়েছে, ভোজ্য তেলের দাম বেড়েছে। যারা বাজার আসলে নিয়মিত করে না তারা ছাড়া বলতে পারবে না। আমরা গরিব মানুষ, আমরা আসলে বাজার নিয়মিত করি। দ্রব্যমূল্যের জায়গায় কি পরিমাণ ঊর্ধ্বগতি চলছে। এই 60 দিন আমরা কি পেয়েছি? হাম নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। হাম নিয়ন্ত্রণে টিকা তারা নিয়ে এসেছে ওই তেলের মতো, আসছে কিন্তু যাচ্ছে কোথায় সেটা বলতে পারতেছে না। রোগী না, মারা এখানে যাচ্ছে। একটু আমি মনে হয় আমি আয়ুব ভাই, শেষ আমি করছি, একটু- আমার একটু- 30 সেকেন্ডে এটাকে শেষ হয়ে একটু যাবে। বলে নিই। আমি এই আপনি 60 দিনে তো পয়েন্ট ধরে ধরছেন, তো পয়েন্ট ধরে বার আপনাকে বলি। কাউন্সিলের নির্বাচন হামের স্থগিত কথা করেছে। বলছেন, হামের টিকা কিন্তু বিগত 2টা সরকারের উপরে কিন্তু প্রধানমন্ত্রী আমি, বলেছেন একটা, আর শেষ 2 নাম্বার করছি। হচ্ছে আমি যে টিকার কথা বলি না, যে কোনো আমি সময় দেওয়া যায় না। ম্যানেজমেন্টের কথা বলেছি। ম্যানেজমেন্ট আসছে তো মাত্র শুরু শুরু হয়েছে, 1 মাস হয়েছে, এর মধ্যে থেকে তো শুরু হয়েছে না। আমি গত এই জায়গাটা সংসদে একটু পয়েন্ট আউট করতে চাই। গত পরশুদিন মাননীয় সংসদ সদস্য আক্তার হোসেন, তিনি এনসিপির সেক্রেটারি, তিনি বলেছেন যে তার নির্বাচনী এলাকায় যে সেখানে 10টা আইসিইউ হলো বন্ধ। তিনি বলছেন যে হাম টিকার চিকিৎসার জন্য বেসিকভাবে যে জিনিসগুলো একেবারে ইমিডিয়েট দরকার হয় সেগুলো হলো আইসিইউ কি বিদেশ থেকে আনতে হয়? আইসিইউ কিন্তু ঠিকঠাক করার স্বাস্থ্য কথা। ব্যবস্থাকে আপনি 2 মাসে কি এখনই আমূল একটু পরিবর্তন দরকার নাই, করতে কিন্তু পারবেন? হাম নিয়ন্ত্রণে যেহেতু সরকার বিশেষ উদ্যোগ হাম নিয়েছে, নিয়ন্ত্রণ তো সরকার যেহেতু তো মাত্র বিশেষ উদ্যোগ এসে নিয়েছে, ঠিক সুতরাং বিশেষভাবে যুদ্ধের এগুলোকে মতো পরিস্থিতির মধ্যে পড়েছে, তাই না? একটা এটা তো হাসপাতালে সেম ভাই, তো। একটা হাসপাতালে 100 আইসিইউ থাকে না। একটা হাসপাতালে 10টা আইসিইউ থাকে। 10টা আইসিইউ 10টাই যদি অকেজো হয়, এটাকে আপনি কোনোভাবে ছোট করে দেখতে পারেন না। এটা বিরাট ব্যাপার। এটা সেখানে 10 জন না, আমি কিন্তু আপনার সাথে তর্ক বা বিতর্ক করার জন্য বলছি না, আমি তো আপনার সাথে একটা জায়গাতে যুক্তির জায়গাতে আমি জানতে চাচ্ছি আপনার কাছে। সমকালে এসেছে যক্ষ্মা নিয়ন্ত্রণেও আমাদের এই না না, 60 দিনের অনেক সরকার অনেক মোটামুটি বিষয় ব্যর্থ আছে, রয়েছে। কিন্তু বিষয়গুলো 60 দিনের রয়েছে। সরকার, জি বিগত যে 15.5 বছরের আওয়ামী লীগ সরকার, তারপরে আপনার 18 মাসের যে অন্তর্বর্তীকালীন সরকার, জি এই দুইটাকে যোগ করার পর যে সময়টা আসে 60 দিনের সঙ্গে কিছু তুলনা আপনি করতে পারেন বা আমরা কি করতে নিশ্চয়ই, পারি? আমি কি সেই এই তুলনা মুহূর্তে করিনি। 10টা আইসিসির কথা আপনি বলছেন, আমি সেই সেই তুলনা আইসিসি করিনি। সেটআপটা আসলে কে করে গেছে, কারা করে গেছে ওই লাইন আপটা? না, সে- আপনাকে বলেন হামের টিকাটা গত 8 বছর যাবত দেওয়া হয়, সে দোষকে আপনি বর্তমান সরকার দিতে আমি পারবেন? হামের দেওয়া কি টি- যৌক্তিক? আমি বলছি এবং যে- সেটার প্রতিবাদ আমি করি বা না করি, কিন্তু আমি আপনাকে ইনফরমেশনটা দিয়ে গেলাম, দিচ্ছি যে বিগত যে 15.5 আর 18 মাস, 1.5 বছর, আপনার অলমোস্ট 17 বছর, অথবা হিসাব তো আর প্রধানমন্ত্রী বা এই বর্তমান সরকার, ইতিমধ্যে বিএনপি সরকার তো আর দিবে না। সেটা আমার আপনার প্রশ্ন তোলাটা, কিন্তু আপনি অন্যান্য প্রশ্ন তুলছেন, সেটাতে আমি একমত, বা আমি হয়তো দ্বিমত পোষণ করছি না, কিন্তু এখানে আমার দ্বিমতটা থাকছে, বা আমি একটা আপনাকে জানিয়ে রাখলাম information হ্যাঁ, টা। হামের Kindly আপনি টিকা বলবেন নিয়ে আমাকে। আমার কথা নাই, হামের ম্যানেজমেন্ট নিয়ে আমার কথা। শুধু হামের না, আপনি এটা মানে গত পরশুদিনের সংসদ যদি দেখেন, সেখানে একজন মাননীয় সংসদ সদস্য তার উপজেলার স্বাস্থ্যকেন্দ্রকে 50 থেকে 100 শয্যা বিশিষ্ট করার জন্য একটা প্রস্তাব উত্থাপন করেছেন। সেখানে সিদ্ধান্ত প্রস্তাব বলে 131 ধারায় 131 বিধিতে করতে হয়, এবং 137 বিধিতে সিদ্ধান্তটা সংসদে ভোট আকারে এটা ফাইনালাইজ হয়। সেখানে কথা বলতে গিয়ে মাননীয় একজন সংসদ সদস্য বলেছেন, শুধু আমার স্বাস্থ্য উপজেলা কেন্দ্র নয়, বরং সারা দেশের সকল উপজেলা কেন্দ্রেই একই দশা, যে পরিমাণ চিকিৎসা যে মানের হওয়ার কথা সেটা নেই। মাননীয় প্রধানমন্ত্রী হাততালি দেয় তার কথায়, সায় দিয়েছেন, মাথায় তিনি একমত পোষণ করেছেন। দেখেন, সরকারের উচিত ছিল এইগুলোকে আগে প্রায়োরিটাইজ করা। এই কার্ডগুলো নিয়ে সরকার যে পরিমাণ ব্যস্ত, যে পরিমাণ আয়োজন, যে পরিমাণ ব্যস্ততা, সেটা বাদ দিয়ে একজন মানুষের জীবন নিয়ে আগে চিন্তা করা দরকার ছিল। আইসিগুলো কিভাবে তাড়াতাড়ি সচল করা যায়, সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে কিভাবে নতুন একটা যাত্রায় নিয়ে আসা যায়। আমি আমার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কথা বলি, সেখানে এক্সরে ফিল্ম নাই, সেখানে প্যারাসিটামল সিরাপ নাই। আমি বিভিন্ন কোম্পানির কাছ হ্যাঁ, থেকে, বিভিন্ন হাসপাতালে এই জিনিসটা দেখা যাচ্ছে, সেটা আমি বিভিন্ন দেখেছি। কোম্পানির কাছে আমি হাত পাততেছি। আমি সরকারকে যেমন ডিউ লেটার দেই, আমি বেসরকারি বিভিন্ন কোম্পানির কাছে চিঠি লিখে আবেদন করি যে আমাকে 500 প্যারাসিটামল দেন। 500 প্যারাসিটামলের দাম মাত্র 19,000 টাকা। আমি ওষুধ কোম্পানির মালিকের কাছ থেকে এটা নিয়ে দিয়েছি। আমি ইউনো বসে কিভাবে আগামী 3 মাসের এক্সরে ফিল্ম ম্যানেজ করা যায় সেটার জন্য বসে আমি 49,000 টাকা ম্যানেজ করে 500 ফিল্মের ব্যবস্থা করে দিয়েছি। ইউনোকে বলছে আপনি এডিবি থেকে যে কোনো মূল্যে আগামী মাসে এটার ব্যবস্থা করবেন। এটা আমাকে করতে হচ্ছে, কারণ সরকার এইটা নিয়ে মাথা ব্যথা নেই। এটা নিয়ে আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে 7 বার দেখা করেছি। এটা নিয়ে আমি স্বাস্থ্যমন্ত্রীকে দেখা করার আবেদনের প্রেক্ষিতে উনি ওই কেন্দ্র পরিদর্শন করেছেন, কথা দিয়েছেন 7 দিনের মধ্যে তোমার এই অন্তত এক্সরে ফিল্মের কথা ব্যবস্থা আমি করবো। 7 দিন পরে 2 মাস পার হয়ে গেছে। এই জায়গাগুলো অ্যাড্রেস করা দরকার ছিল। গভর্নমেন্টের অ্যাড্রেস করা হলো জীবন মৃত্যু সন্ধিক্ষণ। যে লোকটা আজকে তেলের পাম্পে দাঁড়িয়ে, আপনি দেখেছেন কিনা জানি না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তাকে হাসপাতালে নিতে হয়েছে। এই তেল সমস্যার সমাধানের জন্য সরকারের জন্য আহামরি কিছু করার দরকার ছিল না। আমার তেলের পাম্প মাত্র 6টা,
6টা তেল পাম্প থেকে তেল চুরি হয়ে যায়, সেখানে 200-র অধিক পুলিশের মানে কর্মকর্তা, কনস্টেবল আছে, সরকারি কর্মকর্তা আছে, এতগুলো ডিপার্টমেন্ট আছে, করেটা কি আসলে? যেটা করে সরকার ট্যাগ অফিসার দিয়েছে, তাও দীর্ঘদিন পরে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে। ট্যাগ অফিসাররা ঠিক মতো যার জায়গায় কাজ করছে কিনা সেটা তদারকির জন্য লোকজন নিয়োগ করে সেটা করা দরকার কিনা সরকার সেটা চিন্তা করছে না। একজন পুলিশ অফিসার কন্টিনিউয়াস কোনো জায়গায় যখন কোনো মানে ভয়াবহ মহামারী বা হয়, তখন কিন্তু সরকার একেবারে মানে ডান টু ডাস্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অথবা 24 ঘন্টার জন্য পুলিশ অফিসার নিয়োগ দেয়। কেন করছে না সেটা? আমরা সেটা করছি, অবশ্যই এখনো দাবি করছি প্রত্যেকটা পাম্পে সার্বক্ষণিক পুলিশের ব্যবস্থা করা হোক, 1 লিটার তেলও যাতে কোনোভাবে কোনো ড্রামে না যায়, কোনোভাবে অব্যবস্থাপনার শিকার না হয়। এই জায়গাগুলোতে সরকার চিন্তা করে বিশেষভাবে করছে না। খেয়াল করে দেখেন 300 বিধিতে মানে মন্ত্রী মহোদয় বিবৃতি দিয়েছে কোনো সংকট নাই। এই কথা বলার সাথে সাথে যিনি ট্যাগ অফিসার আছে তার মধ্যে রিল্যাক্সেশন চলে আসে, তো কোনো সংকট নাই, টেনশন নাই, সব ম্যানেজ হয়ে যাবে, সিস্টেম হয়ে যাবে, আজকে আছে কালকে আর লাইন থাকবে না, এই যে কথা বলছে। আর একটা বড় ভয়াবহ ভিতর, গতকালকে আমি পাম্প ভিজিট করেছি, আজকে ভিজিট করেছি, একেবারে ঢালাও অভিযোগ সরকার দলীয় লোকজন মানে ঘন্টার পর ঘটনা দাঁড়িয়ে সাধারণ লোকজন তেল পাচ্ছে না, সরকার দলীয় লোকজন পরিচয় দিয়ে তারা তেল নিয়ে চলে যাচ্ছে, দেদারসে তেল নিয়ে চলে যাচ্ছে। সবার জন্য 300 টাকা করে দেওয়া হচ্ছে, তার সরকার দলীয় লোকজনকে সেখানে 1000 টাকার 1500 টাকার তেল নিয়ে চলে যাচ্ছে। এই যে অব্যবস্থাপনা, সরকার তার দলের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা দরকার। সরকার আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে সেখানে মানুষের এই দুর্ভোগ লাঘবের জন্য নিয়োগ করা দরকার। এগুলো এখন প্রায়োরিটাইজ ইস্যু। হাম নিয়ন্ত্রণের জন্য, যক্ষ্মা নিয়ন্ত্রণের জন্য, দ্রব্যমূল্য কমানোর জন্য, এই যে মানে ঋণ বাড়ছে, এই ঋণকে কমানোর জন্য কথা বলা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী $2 বিলিয়ন নিয়ে আসার জন্য আবেদন করেছেন দাতা গোষ্ঠীর কাছে, এখন পর্যন্ত তারা কেউ কিন্তু সাড়া দেয়নি। এই ইস্যুগুলো এখন অ্যাড্রেস করা দরকার। আমরা কিন্তু অ্যাড্রেস হচ্ছে হলো মাহাদি আমিন সাহেব, আপনার সাথে আলোচনায় খোরাক যোগাবে নতুন করে, সেটা মাহাদি হচ্ছে আমিন যে এই মাত্র একটি খবর এসেছে, ব্রেকিং পেয়েছি আমরা, যে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজেলের দাম বাড়িয়েছে 115 টাকা, অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা ও কেরোসিন 130 টাকা বিক্রি হবে আগামীকাল থেকে। সেটি কার্যকর হচ্ছে আগামীকাল থেকে। যেটি বলছিলেন যে সরকার কিন্তু বলছিলেন যে বৈশ্বিক পরিস্থিতির কারণে তেলের দাম বাড়ানো হবে না, হয়নি, কিন্তু এখন বাধ্য হচ্ছে হয়তো সরকার যে তেলের দাম বাড়াতে। সব ধরনের জ্বালানি তেল 15 থেকে 20 টাকা করে প্রতি লিটারে বেড়েছে। এই মাত্র ব্রেকিং এসেছে আমাদের। এ বিষয়ে আপনি 2 মিনিট কথা বলতে পারেন। যে আমি বলি, দেখেন কেমন যেন ভাইস ভার্সা হয়ে যাচ্ছে। পুরো পৃথিবীতে যেটা ঘটে বাংলাদেশে তার উল্টাটা ঘটে। পুরো পৃথিবীতে তেলের দাম বাড়াইছে, এবং এটা কিন্তু এত বেশি না, 15 থেকে 20 টাকা যে হারে বেড়েছে, না টাকার তুলনায় ওখানে তো অনেক জায়গায় ডলার কিংবা ইউরো সব মিলে ওটা একটু অ্যাডজাস্ট করা কঠিন। তো তখন বেড়েছে, তখন সরকার বাড়ায় নাই। সরকারের চিন্তা ছিল যে শুরুতে এসে তেল বাড়াইলে মানুষের মধ্যে একটা দুর্ভোগ মানে মানসিকতা তৈরি হতে পারে যে আইসাই তেলের দাম বাড়াই দিল, বিষয়টা এরকম হতে পারে। সেই জায়গা থেকে হয়তো তেলের দাম বাড়ায় নাই। কিন্তু আপনি দেখেছেন কি না, পত্রিকায় ম্যাক্সিমাম পত্রিকায় এসেছে গতকালকেই জ্বালানি তেলের বিশ্বে 11% কমেছে তেলের দাম। পুরো পৃথিবীতে তেলের দাম 11% কমেছে। সারা পৃথিবীতে যখন কমলো, এখানে একটু কথা আছে ভাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু তেলের যে অকটেন পেট্রোল যে সব হিসাব নিকাশ আছে সেখানে এখানে কিন্তু ভোট থেকে আগে পরে দেওয়ার হিসাব নিকাশ, সেক্ষেত্রে আন্তর্জাতিক তেলের দাম বাড়লে বা কমলে তৎক্ষণাৎ প্রভাব কিন্তু বাংলাদেশে পড়ে না, সেটা একটা টাইম লাগে। সেটা আমরা যতটুকু জানি, আমরা সাংবাদিকতা করতে গিয়ে নিউজ কভার করতে গিয়ে জিনিসগুলো আমরা জেনেছি, শুনেছি। সেই ক্ষেত্রে যেমন বলছেন যে 0.11% বা 11% মানে 11% কমেছে, সেখানে বাংলাদেশে কেন আজকে 15 টাকা করে বাড়লো, 15 থেকে 20 টাকা লিটার, সেটা প্রশ্নটা আসলে মনে হয় এই জায়গাতে একটু গ্যাপ রয়েছে। আমি এই প্রসঙ্গটা শেষ করি আর কি। দেখেন, ওয়ার্ল্ড হ্যাজ বিকাম গ্লোবাল ভিলেজ। পৃথিবীটা একটা গ্রামের মতো হয়ে গেছে। আপনি যেটা গবেষণা করে বলতেছেন আফটার ইফেক্ট পরে হলো, এতদিন পরে গন্ডারের মতো খোঁচা দিলে 2-3 দিন পরে হাসি আসে, এই কথাটা সাধারণ যে রিক্সা চালায়, সাধারণ যে মোটরসাইকেল চালায়, সে বুঝে না। সে পত্রিকায় দেখে সারা পৃথিবীতে দাম কমছে, বাংলাদেশে দাম বেরিয়েছে, তাহলে কি করছে আসলে সরকার? হ্যাঁ, আয়ুব ভাই ধন্যবাদ আপনাকে। হিলাল ভাই, আপনি আমাকে একটু বলবেন যে আয়ুব ভাই কিন্তু প্রথমে একটা প্রশ্ন তুলেছেন, 60 দিনে বেশ কয়েকটি পয়েন্ট উনি উল্লেখ করেছেন, একই সঙ্গে বলেছেন যে সরকারের কাছ থেকে 60 দিনে প্রতারণা ছাড়া কিছু পায়নি। এর মধ্যে আপনি বলছিলেন যে সরকার অনেক চেষ্টা করেও কিন্তু তেলের দাম বাড়ায়নি জনগণের স্বস্তি দেওয়ার জন্য, কিন্তু এই মাত্র ব্রেকিং আপনাকে জানালাম যে তেলের দাম 15 থেকে 20 টাকা করে প্রতি লিটারে জ্বালানিতে বেড়েছে।
এই দুইটা ব্যাখ্যা আসলে আপনি কিভাবে করবেন হেলাল ভাই? সময় প্রথম বক্তৃতা হলো যে সালাউদ্দিন আইয়ুবী অনেক ক্রিটিক করলেন, তাই না? আমি দেখলাম তাতে যে কার্ড নিয়েও আমরা ক্রিটিক সেই- করেছে আমরা- আপনাদের। আমি দেখলাম আমরা আসলে জুলাই গণ অভ্যুত্থান বা 24-এর গণ অভ্যুত্থানের সেই চেতনাকে এখনো ধারণ করতে পারছি না। আমরা সেই পুরনো রাজনীতির খেলায় একে অপর, আপনি সমস্ত মানুষের ক্রিটিক করতে পারবেন, ক্রিটিক বিহীন আনচ্যালেঞ্জ কিছু পৃথিবীতে নাই। যেতে পারে না, তাই না? জি না। যেমন তেলের দামটা বললেন, যে এখন সরকারি কিছুক্ষণ আগে আপনি নিউজ পেলেন যে 15 টাকা করে তেলের দাম বাড়ানো হয়েছে গড়ে আর কি। আর সাউদিন আইবি বলছে যে পৃথিবীতে এখন 11% তেলের দাম কমছে, তাই না? জি। এই যে তেলের দাম, যে ওয়ার্ল্ডে যে তেলের মার্কেট, বুঝছেন, এইটা পরিবর্তনশীল। তেলটা যখন জাহাজীকরণ শিপমেন্ট করা হয় তখন এলসিতে যে মূল্য থাকে ওই মূল্যটা আপনার, ওই মূল্যটার উপরে তেলের দাম বাড়ে বা কমে। আপনার আবার পরে যখন একটা শিপমেন্ট হচ্ছে তখন ওই দিনটা যে তেলের বিশ্ববাজারে তেলের দাম পরিবর্তনশীল হয়, বুঝছেন? উনি যে বললো না এই তেলের দাম কিভাবে পরিবর্তন হয়, কিভাবে বাড়াতে হয়, কমাতে হয়, কমে, এই জিনিসগুলো যদি আমরা সালাউদ্দিন আইয়ুব যদি বুঝতো যে পৃথিবীতে তেলের মার্কেটে আজকে যে তেলের দাম 1 সপ্তাহ পরে সেটা থাকে না বা 4 দিনের মধ্যেও চেঞ্জ হয়ে যায়, সেইগুলোকে আপনার জি, আমি ওটা ভোক্তাদের বুঝতে মধ্যে পেরেছি এনে এবং তারপরে ব্যাখ্যাটা আপনার তেলের কিন্তু দাম কিছুটা আয়ুব নির্ধারণ ভাইকে আমি করতে। বলেছি। আপনি আরেকটা কথা দেখেন, যে প্রতারণার যে- কথা বলেছে, 60 দিনের না, প্রতারণা দেখেন প্রতারণা, দেখেছেন। এটা ও পলিটিক্যাল একটা ক্রিটিক করলো। ওই যে বললাম যে আমরা সে আগের অভ্যাসে ফিরে গেলাম, আগে যেগুলো ছিল জি। পলিটিক্সে। আপনার আমরা তাহলে 24-এর গণ অভ্যুত্থানে আমাদের মধ্যে সে শোধনার মানে পরিশোধনটা আসলো না। এই যে বলছে যে বিএনপির নেতারা নাকি তেলের ওই পাম্পে যে আগে আগে লাইন দিচ্ছে। আমি এই কথাগুলো বলতে চাইনি, যেহেতু আমাদের আর সামনের দিকে অনেক এগোতে হবে। আপনি দেখেন যে এই যে 8 লাখ কোটি লিটার তেল যে মধু উদ্ধার হয়েছে, কোন সব পাম্প থেকে উদ্ধার হয়েছে আপনি দেখবেন। আমি সীমান্তবর্তী এলাকা এবং যে সমস্ত পাম্পের মালিকের সাথে আমার এই সালাউদ্দিন আইয়ুবী ভাইদের যে সংগঠন, এই সংগঠনের সাথে ইন্টারেকশন আছে, সেই সব পাম্প থেকে দেখবেন আপনি। আপনার চাঁপাইনবাবগঞ্জের 2টো পাম্পের থেকে এরকম অবস্থা হয়েছে। হেলাল ভাই অনুমতি দিলে পুরো 30 একটা সেকেন্ডে বলবো না? পাম্পের হয়েছে না, তুমি ঠিক আছে। বলছো তো। জি জি ভাই। অতএব এইটা কিন্তু আমরা বলতে চাইনি, কিন্তু এগুলো যদি আপনি তদন্ত করেন দেখবেন যে কোন গতকালকে কোনো একটা ভিডিও দেখছিলাম, একটা মোবাইল ভিডিও, যে একজনকে ম্যাজিস্ট্রেট সাজা দিচ্ছে, সে কোন জামাত নেতাকে ফোন দিচ্ছেন, ওনার কোথায় তেল রিজার্ভ করেছেন তার ট্যাঙ্কিতে বাসার মধ্যে, এবার দেখেন তাকে জরিমানা করা হয়েছিল। তারপরে একটা কথা বললো যে আমরা নাকি দখল করছি। ভাই কি দখল করলাম? আপনি দেখেন কোনটা দখল করলাম? স্থানীয় প্রশাসন, এটা কি দখল হলো? আপনার ডক্টর ইউনূস সরকার স্থানীয় নির্বাচন বন্ধ করে দিয়ে গেছে। তাহলে আমার সিটি কর্পোরেশনগুলো আর জেলা পরিষদগুলোর এইখান থেকে যে সার্ভিসটা জনগণ পাবে, সেই জনগণ যদি বঞ্চিত হয় তাহলে অ্যাকাউন্টেবল কে? সরকার। তো সরকার সেখানে জি। তার কি জামাত ইসলামের লোককে বসাবে? আপনি বলেন, পৃথিবীর কোনো দেশে এটা হয়? আপনি মুখে বলতে পারেন এটা মানে পপুলিস্ট কথা বলতে পারেন যে ওই আমি সরকার চালাবো, অ্যাকাউন্টেবল আমি, রেসপন্সিবল আমি, আর আমি জামাতের সাউদি আইয়ুবীকে অমুক দায়িত্ব দিব। এটা হইতে পারে? জি না। আপনি যদি জুলাই সনদের উপরে বা আমাদের গণ অভ্যুত্থানের উপরে আমার চেতনা থাকতোই, তাহলে আমরা বৈষম্যের কথা যে বললেন, আমাদের ডেপুটি স্পিকার দিতে চাইলাম দলীয়, অ্যাকর্ডিং টু জুলাই সনদ নিলেন না কেন? তার মানে কি কৃত্রিম উপায়ে আপনি বৈষম্য সৃষ্টি করছেন? এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার 5ই আগস্টের পরে কিভাবে জামাতিকরণ করা হয়েছে, পত্র পত্রিকা এবং আমরা যারা এলাকায় পলিটিক্স করি, স্কুল কলেজের কমিটিগুলো, অ্যাডহক কমিটিগুলো কিভাবে দখল করা হয়েছে এই 24শে আগস্টের পর, 5ই আগস্টের পরে। এবং আপনি নিজেই জানেন যে 15 সালে আমাদের আপনার আওয়ামী লীগকে চাকরি দেওয়ার জন্য যত লোক জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি করে তাদের সবার চাকরিকে আপনার তাকে ফায়ার করা হলো। সেই লোকগুলোকে আবার চাকরি দেওয়া হলো, জি। তারা মামলা করে জিতছে বলে চাকরি দেওয়া হচ্ছে। এখন তিনি বলছেন যে বিএনপির লোক চাকরি পেয়েছে। তখন জামাতের লোক আছে না? জামাতের লোক আছে না? 5ই আগস্টের পরে যেভাবে জামাতিকরণ হয়েছে স্কুল কলেজগুলোতে, হামের টিকার কথা বললেন। আপনি বলেন 23 সাল থেকে হামের টিকা ক্যাম্পেইনই বন্ধ। টিকা আপনার কি এই 60 দিনের মধ্যে টিকা দিলে কি টিকার প্রভাব থাকে? মানে টিকার কাজে লাগে? আমার কাছে টিকা থাকতে হবে তো। এখন আমরা সেই টিকাটা কিনছি।
অতএব আগের সরকার এই ডক্টর ইউনূস সরকার এবং হাসিনা সরকার কনসিকিউটিভ দুইটা সরকার আপনার এই একটা বড় ক্ষতি করে দিয়ে গেল কি তারা হামের ক্যাম্পেইনটা 23 সালে পরে আর করেনি, তাই না? তার আফটার ইফেক্ট এখন পাচ্ছি। হ্যাঁ, এখন সেটা বলছে যে ম্যানেজমেন্টে আমাদের সমস্যা। আরে ভাই, আপনার এই ম্যানেজমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচার আপনার হেলথ সেক্টরে, সেই হেলথ সেক্টরের ইনফ্রাস্ট্রাকচার তো আমরা ইনহেরিটিক্যালি এটা পেয়েছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এবং সেগুলোকে আমরা সংশোধন করবার জন্য উনি কিন্তু আমি তো বলেছেন যে প্রতিনিয়ত এটা করছি। অগ্রাধিকার আমার- ভিত্তিতে দেওয়া সে দরকার ছিল, যেমন হেলাল একটা ভাই। তার যেমন নির্বাচনী এরিয়া আছে, আমার নির্বাচনী না, এরিয়া মানে আছে। স্বাস্থ্য খাতটাকে সেখানে অগ্রাধিকার ভিত্তি দেওয়া দরকার ছিল, হ্যাঁ, আমরা যেখানে সেই উনি একটা স্বাস্থ্য বলছেন যে কার্ড অগ্রাধিকার- নয়। আমি এইটা বলি, এটা শেষ করি। সেইখানে আমরা স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়েই আমারও নির্বাচনী এলাকায় যে সমস্যাগুলো আছে সরকারের সাথে আলোচনা করছি, আমি নিজেও সেখানে ইনভলভ হচ্ছি, জনগণও ইনভলভ হচ্ছে। সেখানে ও বলছে টিওনো অফিসার, টিওনো না, এখানে স্বাস্থ্য যে হেলথ অফিসার আছে আপনার টিএইচও, যে থানা হেলথ অফিসার, তার সাথে আমরা সমন্বয় করে মন্ত্রণালয়ের সাথে কথা বলে, ডিরেক্টরের সাথে কথা বলে, বিভিন্ন ওষুধ কোম্পানির সাথে কথা বলে আমরা কিন্তু জনপ্রতিনিধি যারা আছে এগুলো করছি। জি, এখন হেলাল ভাই, বলছেন যে কার্ডের আমি কথা একটু বলছেন, অন্য না প্রসঙ্গে- একটু কার্ডের কথা বলি। জি। একটা সরকার জামাত ইসলামকে রাজনীতিতে কিন্তু আরো পরিপক্ক হতে হবে। একটা রাজনৈতিক দল যখন নির্বাচন হয়, তখন নির্বাচনে কিছু মানুষের এজেন্ডা থাকে, ইশতেহার থাকে, এটাই হলো রাজনীতির চিরাচরিত স্বভাব। সেই এজেন্ডাগুলো আপনি বাস্তবায়ন করবেন, একই সাথে সিমালটেনিয়াসলি যে সমস্ত সমস্যা উদ্ভূত হবে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। এখন সমস্যাটা দেখছেন তেলের সমস্যাটার কি সমাধান আমরা করছি না? আমরা তো বলছি যে সাদ্দাম ভাই, আপনার- হেলাল ভাই, আপনি একটু আমাকে এই আমার- জায়গাটা তেলের সমস্যা সমাধানের কথা যখন বলছেন, তখন যে যখন দামটা বাড়ানো হলো আর যারা চোরা কারবারি মজুত করছিল, যেগুলো অভিযোগগুলো আপনারা করছেন দুজন সংসদ সদস্য, তাতে করে কি তারা লাভবান হবে না? মানে আজকে যে হঠাৎ করে 20 টাকা করে বাড়ানো হলো, এখানে একটা কমেন্টস এটা কিভাবে যায়, নিয়ন্ত্রণ করবেন? এখন কমেন্টস করা যায়। এই এখন যদি তেল আবার অ্যাভেলেবেল মানে কি মানে পুরনো চোরাইকৃত মজুতকৃত তেলগুলো কি সার্ফেসে চলে আসবে, এটা একটা বক্তব্য। তখন সেক্ষেত্রে আসলে কি বিধান হবে, এটা একটা বড় কোশ্চেন। এবং দেখা যাচ্ছে যে যারা মজুত করেছে তারা যদি বলে যে না, এই দামেও আমি ছাড়বো না, আরও সরকারকে যদি বিপাকে ফেলতে চায়, অতএব সরকার এখানে নিশ্চয়ই একটা স্মার্ট পদক্ষেপ নেবেন, বুঝছেন। এরা আপনার কাছে আমি শেষ আমি প্রশ্নটা আরেকটা- করে দিতে চাই, আমাদের সময় আমরা নেই। যে- না, কার্ডের কথা যে বলছে, আমরা নির্বাচনী ইশতেহারে বলছি যে আমরা এগুলো দিব, আমরা সেই কাজগুলো করছি। একই সাথে যেই সমস্যাগুলো উদ্ভূত হচ্ছে সেই সমস্যা সমাধানেও আমাদের মন্ত্রিপরিষদ এবং আমাদের সরকার কাজ করছে। আপনি আপনার জায়গা থেকে ক্রিটিক করবেন, কিন্তু এমন কোনো মানে ইললজিক বা ইরাশনাল কথা বলবেন না। হামের টিকার জন্য কি আপনি মনে করেন আমরা দায়ী? আমরা তো কাজ করছি তো। হামের টিকা আপনার যে 23 আমাদের সালে 2 তার মিনিট সময় ক্যাম্পেইনই আছে, আমি বন্ধ। একটু যেতে চাই তার কাছে। জি। সালাউদ্দিন আইয়ুবী ভাই, আপনি একটু বলবেন যে আপনাদের দল কিন্তু 7 দিনের কর্মসূচি শেষে আবার নতুন করে 15 দিনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। তো হঠাৎ করে মানে এই সময়টায় আরেকটু সময় দেওয়া যেত কিনা, যে এর পরবর্তীতে আপনারা আন্দোলনে নামতে পারবেন কিনা? জি জি জি। আর যদি আন্দোলনের দাবি দেওয়া পূরণ না হয়, তাহলে আরো কঠোরভাবে আপনারা আন্দোলন করবেন, সেই হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন। এটা যুক্তিযুক্ত একটু ব্যাখ্যা যদি আপনি করেন। আমি একটু বলে আসি সেটা। আমার তো 2 মিনিট, তেলের 1.5 দাম। মিনিট সময় আছে, জি, জি। আপনাকে শেষ করতে চাই। তেলের দাম আপনারা দুইজনই বুঝাইলেন যে এটা বিশ্বের ইয়ের সাথে করতে হয়। দেখেন, তেলের দাম কিন্তু সারা পৃথিবীর সাথে মিলে বাংলাদেশ করে না। বাংলাদেশ সরকার ঠিক করে ওই যে কত আমি এটা দাম। বলছিলাম, সেটা আপনি বললেন। হ্যাঁ, তেলের দাম কত হবে সরকার ঠিক করে। সরকার ঠিক করে, সরকার কিন্তু এখানে ভর্তুকি দিচ্ছে। আর যখন কোনো ভর্তুকি দেন, ডিসিশনটা নিতে হয় গভর্নমেন্টকে। জি জি। বিশ্বের পরিস্থিতি, ওটা হয় না আর কি। হ্যাঁ, ওটা দিয়ে আসলে অ্যাডজাস্ট হয় না। সুতরাং সরকারি ডিসিশন নিয়েছে, এতদিন দিতে হবে না। ভর্তুকি দিতে হ্যাঁ, হবে, আপনি ভর্তুকি কত দিচ্ছে। ভর্তুকি, তখন তারা ব্যাংকে লোন নিচ্ছে যে আপনি মানে বললেন তো। ভর্তুকি দিচ্ছে। অতএব এগুলো তো ভাইস ভার্সা, একটা ভর্তুকি কিন্তু ইন্টাররিলেশন দিয়েছেন, ভর্তুকি দিবেন, এই ঘোষণা দিয়ে আসছেন, এবং ভর্তুকি দিতে হবে, তেলের মধ্যে ভর্তুকি দিতে হবে। দ্বিতীয়ত হলো কর্মসূচি বলছে যে সময় শেষ, 40 সেকেন্ড আছে। জামাত ইসলামীর লোকজন খালি তেল জমা করতেছে। গাজীপুরে গত 30 মার্চ 2026 রাতের বেলা মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে 34,000 লিটার তেল পাওয়া গেছে। এবং আমি বলবো, ভাই একটু খোঁজ খবর। 8 লাখ কোটি লিটার আপনারা সরি সরাবেন। ভাই, এটা 5 লাখ আপনি আরেকটু বলবো, ই করে 8 লাখ কোটি না, 8 লাখ 5 লাখ 8 লাখ লিটার, হ্যাঁ, 8 লাখ আপনি লিটার, ওই সময় বলছেন 8 লাখ 8 কোটি। লাখ লিটার, 8 লাখ কোটি, 8 এটা হাজার একটু মানে বেশি 8 হয়ে লাখ যায়। ভাই, আমার লিটার, আসলে এই তথ্যে সময় নেই। ঠিক আছে, একটা হলো মানে আপনি বলছেন চোরা কারবারিরা লাভবান হবে। দেখেন, চোরা কারবারিরা এখনই লাভবান হচ্ছে। ম্যানেজমেন্টের ঘাটতির কারণে 10 লিটার সে তেল নেয়, 10 লিটারে ধরেন 1,000 টাকা দিয়ে কিনে নেয়, সে 2,500 টাকা বিক্রি করে, তার 1,500 টাকা ডেইলি লাভ হয়।
এটা শুধু ম্যানেজমেন্টের ঘাটতি, এটা রেগুলার এটা হচ্ছে। এবং আমাকে বলতেছে যে ভাই আপনার তেল লাগবে, আমার গাড়িতে সমাধান তেল কোথায় ভাই, একটু ছোট করে বলেন সমাধানটা একেবারে কোথায় আপনি একেবারে বলেন। সহজ, বলেন। একেবারে সহজ। প্রত্যেকটা পাম্পে কিছু মনে করবেন না, আমাদের প্রাইম মিনিস্টার যেখানে যায় আগেই সিকিউরিটি দিয়ে কোনোভাবে এখানে আপনি কাছাকাছি যেতে পারবেন না। সিকিউরিটি আমি একটু বলি, প্রোটোকল না, কমেছে ভাই, আপনি মূল কমেছে। কথাটা বলেন আমি শেষ মূল আমার শেষ কথা বলছি। পর্যায়ে। দেখেন যেভাবে সিকিউরিটি দেয়, প্রত্যেকটা পাম্প এর চেয়ে বেশি সিকিউরিটি দেওয়া সম্ভব, যাতে 1 লিটার তেল ওইদিক সেদিক না যায়। পর্যাপ্ত পুলিশ, পর্যাপ্ত গিয়ে বাংলাদেশে আছে, খুব যেখানে বেশি পাম্প নাই। পিপল কনসার্ন প্রধানমন্ত্রী আমার ইয়ের মধ্যে সিকিউরিটি নিয়ে সেখানে মাত্র 6টা পাম্প। হিরাল ছয়টা ভাই, পাম্পে সালাউদ্দিন আইয়ুব ভাই, 6 জন দুজনকে পুলিশ ধন্যবাদ এটা দিয়ে জানাচ্ছি করছে। আমাদের স্টুডিওতে আসার জন্য এবং তার সাথে অংশগ্রহণ করার জন্য। এই ছিল আজকের সম্পাদকীয়। তো আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।